গতদিন আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে হেলিকয়েডাল স্প্রিং যেটা ক্লোজলি কয়েলড সেটার জন্য কিভাবে আমরা স্ট্রেস বের করতে পারবো এবং ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ লোড এটা ডিফরমেশন কত সেটা কিভাবে বের করব, এই দুইটা ইকুয়েশন বের করেছিলাম। লোড বলতে হেলিকয়েডাল স্প্রিং এর ক্ষেত্রে যেটা মিন করে সেটা হচ্ছে তার স্প্রিং এর অ্যাক্সিসের ডিরেকশনে যেই লোডটা সেটা, ঠিক আছে। সো আমরা যেটা দেখেছিলাম যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেটা ডেভেলপ করতে পারে এই তারটাতে বা যেই ম্যাটেরিয়াল সেটা যদি রড দিয়ে বানানো হয়ে থাকে সেটাতে যে ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ করতে পারে আমরা সরাসরি যেই শিয়ার স্ট্রেসের ফর্মুলা ফোর্স বাই এরিয়া আর টর্শনাল শিয়ার স্ট্রেসের যে ফর্মুলা যেটা আমরা দেখে এসেছি টিসি ওভার আইপি সেটা দিয়ে আমরা বের করেছিলাম। এখানে স্লাইডে তোমরা যেটাকে ইকুয়েশন 1 বলে দেখতে পাচ্ছ, আলটিমেটলি আমরা এই ইকুয়েশনে পৌঁছিয়েছিলাম। সো এখানে আমরা জানি যে আমাদের লিমিটেশন গুলা কি, যে এই জিনিসটা যে আমরা লিখলাম টার্ম এক্স সমান এটা আমাদের লিমিটেশন হলো আমরা লিখেছি কি তোমার এখানে যদি খেয়াল করো টিসি ওভার আইপি, টিসি ওভার আইপি স্ট্রিক্টলি অ্যাপ্লাইজ টু সার্কুলার ক্রস সেকশনস, কাজেই আমাদের স্প্রিংটার ক্রস সেকশন অবশ্যই সার্কুলার হতে হবে। তারপরে আমরা যেটা করেছি সেটা হলো যে যেসব অ্যাজাম্পশন ইউজ করেছি তাতে এটা ক্লোজলি কয়েলড হতে হয় সেটা আমরা গতদিনই এক্সপ্লেন করেছি যে কেন ক্লোজলি কয়েলড, কারণ আমরা ধরে নিয়েছি যে আসলে এটা একটা ফুল লুপ যেটা আমরা বুঝাই সেটা একটা প্লেনের মধ্যে বসে আছে, যে এই প্লেনটা অ্যাগেইন পারপেন্ডিকুলার টু দ্য লংজিটিউডাল অ্যাক্সিস অফ দ্য স্প্রিং, ঠিক আছে। তো সেটা যদি হতে হয় এটা একটা প্লেনে থাকার মানে কি, আসলে একটা প্লেনে থাকলে তো এটা স্প্রিংই হবে না, তাই না। কাজে তার মানে হলো যে এটা এত কাছাকাছি আছে সাকসেসিভ লুপগুলা, সেগুলা অ্যাপারেন্টলি একটা প্লেন বলে কনসিডার করলে ডিগ্রিজ অফ এরর যেটা সেটা কম হবে আর কি, তার মানে আসলে এটা ক্লোজলি কয়েলড হতে হবে আর কি। সো এটা ছিল আমাদের তখনকার যেই ফর্মুলা ডিরাইভ করার জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা, বাট এটার থেকে আমরা এই ফর্মুলায় এসেছিলাম। একই সময় আমরা এই 1 নম্বর ইকুয়েশনটাকে বলেছিলাম যে ডান দিকে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আসলে একটা জিওমেট্রিক প্রপার্টি, এটার সাথে লোড টোড কোনো কিছুর সম্পর্ক নাই, কাজে আমরা এটাকে 2 নম্বর ইকুয়েশনের ফরম্যাটেও লিখতে পারি যে ডান দিকে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে স্প্রিং কনস্ট্যান্ট কে বলতে, স্প্রিং ইন্ডেক্স কে বলতে পারি, ঠিক আছে। সরি, স্প্রিং কনস্ট্যান্ট যেটা কে সেটা বলতে পারি। এটা আমরা নিজেরা সরাসরি ক্যালকুলেটও করতে পারি এই এখান থেকে স্প্রিং এর যদি আমার সব জিওমেট্রিক ডাইমেনশন জানা থাকে, অথবা অথবা আমাকে যদি ডায়ামিটার বাই ডায়ামিটার রেশিওটা দেওয়া থাকে, ডায়ামিটার বাই ডায়ামিটার রেশিও বলতে এই ফিগারের দিকে খেয়াল করো যে স্মল ডি যেটা সেটা হলো তোমার এই কয়েল যেটা সেটা ডায়ামিটার, আর টোয়াইস আর কি হবে মিন ডায়ামিটার অফ দ্য স্প্রিং, তার মানে সেন্টার লাইন যেটা তোমার কয়েলের সেটা জোড়া দিলে যেটা হবে আর কি, সেটা যেই ডায়ামিটারকে রিপ্রেজেন্ট করে। সো 2r/d হচ্ছে তোমার স্প্রিং ইন্ডেক্স। স্প্রিং ইন্ডেক্স যদি জানা থাকে তাহলে আমার যেই ফ্যাক্টর কে যেটা আর কি, যেটা তুমি বলতে পারো স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বলতে পারো বা স্প্রিং এর কনস্ট্যান্ট বলতে পারো, সেটা বের করা যায়। সো এই জায়গায় তোমার এই ইকুয়েশন থেকেও বের করা যেতে পারে অথবা এই ইকুয়েশন থেকেও বের করা যেতে পারে, প্রোভাইডেড আমরা দেখবো যে আমাদেরকে কি ডেটা দেওয়া আছে। যদি আমার সব ডেটাই দেওয়া থাকে তাহলে আমার এটার দরকার নেই, আবার ডেটা এমন ইনডাইরেক্টলি থাকতে পারে যে যার ফলে এই গ্রাফটা হয়তো আমার ইউজ করাও দরকার হতে পারে। ইট ডিপেন্ডস যে প্রবলেমটা কিভাবে দেওয়া আছে তোমাকে। এরপরে আমরা এটার পরে দেখেছিলাম কি স্প্রিং এর এই একটা স্প্রিং কে ধরে টান দাও বা চাপ দাও সেই ক্ষেত্রে তার লংজিটিউডাল অ্যাক্সিসের ডিরেকশনে ডিফরমেশনের পরিমাণটা কত হবে, এবং আমরা ইভেনচুয়ালি ইকুয়েশন ডিরাইভ করে যেটাতে পৌঁছেছিলাম। এই স্লাইডটা আমি তোমাদের এই এখানে যেটা আছে সেই জায়গায় যেহেতু এটা হোয়াইট বোর্ডের মধ্যে আমি পরশু রাত্রেই নিয়ে রেখেছিলাম সেই জন্য এখানে দেখো যে এই জায়গাটা স্টিল তোমার ভুলটা রয়েই আছে, এই জায়গায় আর বারটা স্টিল মিসিং আছে, কিন্তু তোমাদের টিমের মধ্যে আমি এটা আপডেট করে দিয়েছি অ্যাজ ফার অ্যাজ আই রিকল। গতকাল টিমের মধ্যে যে ক্লাস নোটটা দেওয়া হয়েছে এখানে সামনে আর বারটা এই 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 জিনিসটা যেটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসছে সেটা আমরা দিয়ে দিয়েছি সামনে এই জায়গায় কপি করে আর কি, ঠিক আছে। তো এটা তোমরা মনে রেখো যে এই জায়গায় হোয়াইট বোর্ডে আমি যেটা আগে আনছিলাম সেটাতে যেই ভুলটা ছিল সেটা এই জায়গায় একটা আর বার মিসিং ছিল, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে একটা আর বার দেওয়া আছে তোমাদের টিমে দেওয়া ক্লাস নোটে দেখে নিও, ঠিক আছে। সো এটা
কালকেও বলেছি, তাও আজকে আরেকবার বলে দিলাম। তো সেখান থেকে ইভেন্চুয়ালি আমরা যেটা পেয়েছিলাম যে স্প্রিং এর লংজিটিউডাল অ্যাক্সিসের ডিরেকশনে ডিফরমেশন বা ডিফ্লেকশন যাই বলো না কেন কত হবে, ঠিক আছে? তো সেটাকে যদি আমরা ডেল্টা বলি, ডেল্টা ডিফ্লেকশন ভ্যালু যেটা, এটা লম্বাও হতে পারে ছোট হতে পারে, চাপ দিলে ছোট হবে, টান দিলে লম্বা হবে। সেটা ছিল কি অ্যাপ্লাইড ফোর্স যদি এফ এবং বাকিগুলো আমরা জানি, আইপিজি এগুলা কি জিনিস জানি, বা আরবার কি জিনিস জানি। এন হলো টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস। টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস কি তুমি দেখো যে তোমার এই যদি স্প্রিং হয়, এটা কোথায় শুরু কোথায় শেষ, মোট কয়টা কয়েল আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? সো আই উড বি এক্সপেক্টিং যে এটা যেরকম এখানে শুরু হয়েছে এটা এখানে এই পর্যন্ত আছে, যাতে পুরো কয়েলটা ফর্ম করে। এনিওয়ে তোমাকে এইরকম ফিগার থেকে নর্মালি কাউন্ট করার কথা না পরীক্ষার প্রবলেমে আর কি, নর্মালি এগুলি দেওয়া থাকে আর কি, বাট তোমার দেখতে হবে। এবং তুমি যদি কোনো কারণে কনফিউজড হও সেই ক্ষেত্রে তুমি প্রপারলি একটা স্টেটমেন্ট দিয়ে দিবা যে অ্যাক্টিভ কয়েলের সংখ্যা তুমি কিভাবে জাজ করেছো। বাট নর্মালি এগুলি দেওয়া থাকে আর কি, অ্যাক্টিভ কয়েলের সংখ্যা কত। তো এর বাইরে আমরা কি দেখেছিলাম, যে আমরা দেখেছিলাম যে আইপি জি এগুলির ভ্যালু, জি এর ভ্যালু তো কিছু একটা দেওয়া থাকবে ম্যাটেরিয়ালের জন্য, আইপি ভ্যালু বসায় দিলে আমরা এটাকে সিম্পলিফাইড হইতে এইভাবেও লিখতে পারি যে ডিফ্লেকশন ইকুয়েশন 3 বিতে যেটা লেখা আছে। এবং স্টিফনেস সম্বন্ধে আমাদের সবসময় ইয়ে থাকে, স্টিফনেস এর কে আর এই এখানে তোমার এই কে এর সাথে কনফিউজ করো না, ঠিক আছে? দুইটাকে দুই জিনিস, একটা হচ্ছে তোমার এই ইকুয়েশনে d/4r+1 এই কেটা হচ্ছে এই ইকুয়েশন 2 তে যে কেটা আছে, ঠিক আছে? আর এখানে স্টিফনেস এর কে যেটা, সেটা হলো আরেকটা কে, যেটা হলো ফোর্স পার ইউনিট। সো ডোন্ট গেট কনফিউজ দিস বিটুইন দিস টু কে আর কি, ঠিক আছে? তো এগুলা একটু খেয়াল রাখতে হবে যে কোন কেটা কি জিনিস। ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড লাগে সেটাকে আমরা স্টিফনেস বলি। স্প্রিং ডিফর্ম করবে কি, স্প্রিং এর ফাংশন কি, সেটা যদি আমরা মনে রাখি, স্প্রিং এর ফাংশন হলো স্প্রিং এর অ্যাক্সিসের ডিরেকশনে যে লোড গুলা আছে সেগুলাকে কোনো কারণে অ্যাবজর্ব করা বা রিটেইন করা অর হোয়াটএভার, এটা আমরা গত দিন শুরুতে আলাপ করেছিলাম যে স্প্রিং কি কি কাজে ব্যবহার হতে পারে সেই অনুযায়ী। সো এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে ডিফরমেশন কোনটা এবং লোড কোনটা। সো সেই অনুযায়ী আমরা লোডের ইকুয়েশনটা বসিয়ে দিলে এটা পাওয়া যায় g⁴/64 r³n। সো যেহেতু আমরা গতকাল কি করেছি সেটা আরেকবার রিভিউ করাই হয়ে গেল, কাজেই এখন আমাদের প্রবলেম যে কয়টা আমরা সিলেক্ট করেছি ফর দিস ক্লাস আর কি, ডাজন্ট মিন যে এটা তোমার এক্সামের জন্য প্রবলেম। এটা হলো এই ক্লাসে আমি বলার জন্য যে প্রবলেমগুলো সিলেক্ট করেছি সেগুলোর জন্য সাফিসিয়েন্ট থিওরিটিক্যাল রিভিউ হয়ে গিয়েছে। সো আমরা প্রবলেমে যাই। বরং প্রবলেমে যদি যাই, দেখো কি বলা আছে। ফার্স্ট প্রবলেম, একটা ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং আছে, লোড নিবে হলো 10 কেজি, ঠিক আছে? সো তোমার আমরা যেটা বলবো এফ, যদিও স্লাইডে ডাব্লিউ দেখতে পাইতেছো, ইট ইজ এফ আর কি, ঠিক আছে? সো এফ ইজ ইকুয়াল টু 10 কেজি এবং মেইন কয়েলের ডায়ামিটার হচ্ছে 8 টাইমস টু দা ওয়্যার ডায়ামিটার। সো মূল স্প্রিং যেটা বড় ডায়ামিটার, যেটা তুমি ছবিতে দেখো, বা 2r যদি বলো আর কি, সেটা হচ্ছে কয়েলের ডায়ামিটার, আর ওয়্যার যেটা সেটা হচ্ছে যে ছোট ডায়ামিটার যেটা ছবিতে তুমি দেখছো সেটা, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে দেখো, যে একটা ডেটা দেওয়া আছে যে 8 গুণ, ঠিক আছে? আর আরেকটা ডেটা দেওয়া আছে কি তোমার 10 কেজি লোড নিবে এবং শিয়ার স্ট্রেস 1 টন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তো 1 টন মানে কি, 1 টন মানে আসলে 1000 কেজি, তাই না? তাহলে 1 টন পার সেন্টিমিটার স্কোয়ার মানে 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর মিন কয়েল ডায়ামিটার মানে কি, আমরা যদি একটু খেয়াল করে আসি আবার ওই ছবিটাতে, যে স্প্রিং এর ছবি যদি আমরা ফেরত যাই, তোমার মিন ডায়ামিটার হবে কি, মিন ডায়ামিটার হবে তোমার যদি তুমি খেয়াল করো যে আউটার ডায়ামিটার হবে কত, আউটার ডায়ামিটার হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত। আর মিন ডায়ামিটারটা হবে কত, কয়েলের সেন্টার টু সেন্টার, তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো এইটা হবে তোমার মিন ডায়ামিটার। সো মিন ডায়ামিটারটা কি হবে আসলে খেয়াল করে দেখো, যে এটার দিকে যদি তাকাও এটার দ্বিগুণ, তাই না? সো 2r হবে মিন ডায়ামিটার। ওকে, সো এটা আমাদের এমনিও বুঝতে পারার কথা। তো
আমরা ফেরত যাই যেখান থেকে এসেছিলাম। সো মিন ডায়ামিটার হচ্ছে 8 টাইমস, তাহলে আমরা বলতে পারবো আর কি 2r is equal to 8d, তাই না? মিন ডায়ামিটার অফ হলো 8 টাইমস অফ ওয়্যার ডায়ামিটার। তাহলে ওয়্যারের ডায়ামিটার গুলা আমাদের ছিল স্মল ডি, আর রেডিয়াস অফ কয়েল ছিল কি আর বার। সো মিন ডায়ামিটার অফ কয়েল হবে 2r বার। সো 2r বার ইজ ইকুয়াল টু 8d, এটা আমরা বুঝে ফেললাম। তাহলে আমাদের ফর্মুলাটা যদি আমরা নিয়ে আসি, শুরুতেই আমরা যেটা ইউজ করতেছিলাম, যে বার ডিরাইভ করে নিয়ে আসছিলাম যেটা, সেটা ছিল কি টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু এইটা। এটা আমরা নিয়ে এসেছিলাম। এখন এখানে যদি তুমি বসিয়ে দাও এই রিলেশনটা যেটা দেওয়া আছে, তাহলে ইভেনচুয়ালি ইট রিডিউসেস টু দিস, ঠিক আছে? আর তোমার ডাব্লিউ ভ্যালু না বলে এটাকে এফ বলো, এটা শুড বেটার বি রিটেন অ্যাজ এফ আর কি, ঠিক আছে? এটা এফ, এবং তাহলে তোমার পরিচিত ইকুয়েশনের সাথে মিলে যায়। তাহলে এফ এর ভ্যালু এটা, তাহলে তুমি এখন বসিয়ে দাও একটা একটা করে, ঠিক আছে? তাহলে টাউ ম্যাক্স হচ্ছে এটা যেটা তোমার দেওয়া আছে, সেটা বসাও এই ইকুয়েশনের মধ্যে। সো টাউ ম্যাক্স হলো লেফট সাইডে বসালা তুমি, ঠিক আছে? তারপরে তোমার কি এই ইকুয়েশনে একটা 16 ছিল, এই 16টা হলো এই 16। দেন তোমার এফ এর ভ্যালু বসাও 10 কেজি, ঠিক আছে? তাহলে আর বারটা কত? আর বারটা আসবে আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটার থেকে আসবে 4d, আর নিচে তো আগের মতো ফর্মুলার পাই ডি কিউব যেটা আছে সেটা তুমি বসালাই। তাহলে বসায় দিলে এখানে আননোন কি, একমাত্র ডিটা আননোন, তাহলে তোমার ডি চলে আসবে, ঠিক আছে? এবং ওয়ান্স তোমার ডি জানা হয়ে যায়, তুমি যদি সেই ডিটা এই রিলেশনের মধ্যে বসিয়ে দাও, তাহলে তুমি আর বারও পেয়ে যাবা। তাহলে তোমার প্রশ্নে যেটা দেওয়া ছিল যে ফাইন্ড ডি অ্যান্ড আর বার, এটা তুমি ক্যালকুলেটর ইউজ করলেই পেয়ে যাবা। তো বুঝতেই পারতেছো যে আসলে এটা কোনো প্রবলেমই হলো না, ঠিক আছে? এগুলা খুব সিম্পল জিনিস, অ্যাজ লং অ্যাজ তুমি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, এই ফর্মুলাটা মনে রাখতে পারো, এবং কোনটা কি জিনিস সেটা মনে রাখতে পারো। অনেকে কনফিউজ যেটা করে ফেলে সেটা হলো যে ওয়্যার এবং কয়েলের মাঝে উল্টায় ফেলে, ঠিক আছে? সো এটা খালি মনে রাখলে, তুমি যদি স্প্রিং এর ছবিটাই মনে রাখতে পারো, সেই ক্ষেত্রে আর তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তোমার একটা স্প্রিং যদি তুমি জীবনে দেখে থাকো, না দেখার কোনোই কারণ আমি বুঝিতে পাই না আর কি। তো একটা স্প্রিং যে কেউ দেখছে সেই বুঝতে পারবে যে বড় কোনটা আর ছোট কোনটা। তার যেটা সেটা হলো চিকন একটা জিনিস মোড়ায় মোড়ায় উঠে গেছে, কাজে তারের ডায়ামিটার হবে ছোট। আর কয়েল যেটা মানে স্প্রিং যেটা, সেটার ডায়ামিটার হবে বড়। এটা জাস্ট ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেই বুঝতে পারার কথা কি জিনিস আর কি, ঠিক আছে? সো এটা ছিল আমাদের প্রথম প্রবলেম, এবং ডেফিনেটলি দেখলা যে আসলে তোমার যদি এই ফর্মুলাটা যেটা আমরা ডিরাইভ করছি, এই ফর্মুলাটা মনে থাকে এবং কোনটার মানে কি সেটা মনে থাকে, তাইলে এটা আসলে কোনো প্রবলেমই হলো না। বাট স্প্রিং এর প্রবলেম এইরকমই। ওকে, আমরা সেকেন্ড প্রবলেমে যাই। সেকেন্ড প্রবলেমে দেখো কি আছে। সেকেন্ড প্রবলেমে যেটা আছে, একটা হেলিক্যাল স্প্রিং আছে, তার মধ্যে কি ইজ মেড ফ্রম এত ইঞ্চ 1/8 ইঞ্চ ডায়ামিটার, তারপরে তোমার ফসফর ব্রোঞ্জ ওয়্যার যা বলা মানে ম্যাটেরিয়াল সম্বন্ধে বলা হয়েছে, এবং এই স্প্রিং এর আউটসাইড ডায়ামিটার, তার মানে এটা কি, এটা হলো তোমার যে কয়েল দিয়ে যে তারটা দিয়ে বানানো হয়েছে সেটার ডায়ামিটার, আর মূল স্প্রিং যেটা ফর্ম করছে এরকম করে মোড়ানোর পরে তার আউটসাইড ডায়ামিটার, ঠিক আছে? টেক এ নোট যে এটা হলো আউটসাইড ডায়ামিটার। সো আমাদের আসল ঘটনাটা কি আমাদের যদি মনে থাকে, আমরা ইউজ করি কি আর বার, ঠিক আছে? আর বারটা কি মিন ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার না। সো এই যেটা ডেটা তোমার দেওয়া আছে সেটা হলো এখান থেকে শুরু করে এইটুকুর ডাবল। খেয়াল করছো তো ছবির দিকে যদি দেখো, যে বলা হয়েছে আউটসাইড ডায়ামিটার, তাইলে এইটুকুর এইটা বাই 2 হবে, এইটা ছবির এটা, ঠিক আছে? সো আমাদের কি লাগবে আমরা বুঝতে পারলাম এখান থেকে। ওকে, তাহলে আমরা যদি অঙ্কটা দেখার চেষ্টা করি যে কিভাবে সলভ করব। আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে হলো স্মল ডি যেটা, সেটা হলো 1/8 ইঞ্চি, সেটা আমরা নোট করে ফেললাম। অ্যালাউবল শিয়ার স্ট্রেস, তার মানে টাউ ম্যাক্স এর ভ্যালু 30,000 আমরা নোট করে ফেললাম, ঠিক আছে? এখন তাহলে আমার ইকুয়েশনে লাগে কি, আমার ইকুয়েশনে এটার দিকে যদি তাকাই, এই আর বারটা আমাদের লাগবে, ঠিক আছে? সো আর বার যদি লাগে, সেই আর বারটা আমরা পাবো কোথায়? আর বারটা আমরা
পেতে পারি, এখান থেকেই পেতে পারি। আউটসাইড ডায়ামিটার দেওয়া আছে আর এটা দেওয়া আছে। সো তুমি যদি স্প্রিংটা আঁকো অন প্ল্যান, তোমার দেখতে হবে এইরকম, ঠিক আছে? তাইলে দেখো আউটসাইড ডায়ামিটার 1.25 ইঞ্চি তোমার দেওয়া আছে, এখান থেকে এইটুকু। ডেফিনেটলি আমি সার্কেল আঁকতে পারি নাই, তোমরা ধরে নিও আর কি এটা সার্কেল, বা সার্কেল আঁকলে যা হবে। এটা দেওয়া আছে তোমার 1.25 ইঞ্চি, এবং এই ডাইমেনশন যেটা সেটা হচ্ছে তোমার কত, 1/8 ইঞ্চি। তাহলে এখন অবশ্যই তুমি এটা বাইর করতে পারার কথা যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কত, ঠিক আছে? সো সেটা কত হবে দেখো, তুমি এখন ছবির দিকে তাকাইলেই ধরে ফেলতে পারবা। এটা হবে পুরাটা হবে, যে লাল ডাইমেনশনটা দেখালাম, পুরাটা হবে 1.25 মাইনাস 1/8, ঠিক আছে? এটা এটা কি এইখান থেকে যদি নিতা সেটা হয়তো আর বার, তাহলে পুরাটা হতো কত, 2r বার। তাহলে এখানে দেখার এই একটাই জিনিস ছিল যে তুমি আসলে আর বারের ভ্যালুটা কিভাবে পাই, ঠিক আছে? সো এরপরে তুমি যে কোনো ভাবেই আগাইতে পারো। তোমার যদি চার্ট থেকে করতে হয় তুমি এই চার্টে চলে যেতে পারো, যে ঠিক আছে আমার স্প্রিং এর ইন্ডেক্স আমরা যেটাকে বলি এম, সেটা ক্যালকুলেট করে ফেলি। এম কি 2r বার বাই ডি। সো আমার ডি জানা আছে, সেই ডিটাকে আমি এখানে এনে বসাইলাম 0.125, 2r বার অলরেডি আমরা বের করছি, সেটাকে এনে বসাইলাম। স্প্রিং এর ইন্ডেক্স ভ্যালু পাওয়া গেল 9। ওয়ান্স আমি 9 পেয়ে গেলাম, এই গ্রাফে চলে আসব, এই বরাবর চলে আসব, চলে এসে এই ভ্যালুটা আমি রিড করব। সো এই ভ্যালুটা আসবে তোমার 1.16 অ্যাপ্রক্সিমেটলি। কিভাবে রিড করবা এটা তোমাদেরকে নতুন করে শিখানোর কিছু নাই। আমি নিজে পার্সোনালি যেটা করি, সে আমি মাপ দিই যে এখান থেকে এখানে কত, 16 মাইনাস 2 তার মানে 14, কত মিলিমিটার আমার স্কেলের সেটা মাপি। তাহলে এত মিলিমিটার রিপ্রেজেন্টস 14। তাহলে আমার যদি যাইতে হয় 9 জন্য হলো অত মিলিমিটার, কি বলি তোমার 14 জন্য হলো অত মিলিমিটার, যেটা আমি মাপলাম 9 জন্য কত মিলিমিটার সেটা বের করে ওই মিলিমিটারটাকে আমি এই জায়গায় মার্ক করি এবং ভার্টিক্যালি উঠে যাই। উঠে যাওয়ার পরে এরপরে তো জাস্ট এই লাইনের প্যারালাল আসা আর কি, ঠিক আছে? সো প্যারালাল আমি বাম দিকে যাব, যেখানে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটা আমি মার্ক করি, মার্ক করে আবার দেখি যে এখান থেকে এখান পর্যন্ত কত। খেয়াল করো 1.6 মাইনাস 1 তার মানে 0.6 মিলিমিটারে মাপি। তাহলে এত মিলিমিটার যদি 0.6 হয়, এই এত মিলিমিটার সমান কত সেটা আমি বের করি, এবং তারপরে আবার এটার সাথে যোগ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে 1 প্লাস অত আর কি। সো আমি নর্মালি সেভাবে বের করি, বাট ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, সে কিভাবে বের করবে। উইথ সাফিসিয়েন্ট অ্যাকুরেসি বের করলে যে যার সুবিধা মতো বের করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা যদি এতটুক জেনে যাই, তাহলে এখানে দেখো অলরেডি আমার আর1 নোন, তারপরে তোমার টাউম্যাক্স নোন, তাহলে এটা বসিয়ে দেওয়া হলো, কেউ এইমাত্র বের করা হলো 1.16। তাহলে তাহলে তুমি সবই যদি নোন হয়ে যায় একমাত্র এফ ছাড়া, তাহলে তুমি কি করবা, জাস্ট এফ এর ভ্যালুটা পেয়ে যাবা। সো ক্যালকুলেট করে দেখো যে কত আসে, এবং প্রসিডিউর দেখো। যেটা বলতেছি সেটা হলো যে আসলে যে কোনো ভাবেই একটা অঙ্ককে অ্যাপ্রোচ করা যেতে পারে। এখানে ডিফারেন্ট মেথডে করে দেখানো আছে যে তুমি কি করতে পারো, কিভাবে করতে পারো। এনিওয়ে আরেকটা প্রবলেম আমরা দেখি যে আমাদের আছে কয়টা, টোটাল আছে হলো 4টা প্রবলেম। তার মধ্যে থার্ড প্রবলেমে আমরা যাচ্ছি। শুরুতে আমি বলেছিলাম যেটা খুব ছোট ক্লাস হবে, এখন নিশ্চয়ই তোমরাও সেটা বুঝতে পারতেছো। প্রবলেম নাম্বার 3 দেখো, একটা হেলিকাল স্প্রিং আছে, সেটা সম্বন্ধে কি বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি। মেড অফ 1/8 ইঞ্চ ডায়ামিটার স্টিল ওয়্যার, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম কি, স্টিল ওয়্যারের ডায়ামিটার বা স্মল d is equal to 1/2 ইঞ্চি by winding on a 5 inch diameter drum। একটা ড্রামের উপরে যদি ওয়াইন্ড করা হয়, তার মানে কি, এটা হচ্ছে মনে করো ড্রাম, তার উপরে তুমি এখন স্টিলটাকে ওয়্যারটাকে ঘুরাবা। তো এটা হবে তার এই হবে তোমার ওয়্যারটা, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এটার থেকে আসলে আমার ইনডাইরেক্টলি যেটা দিয়ে দেওয়া হয়েছে, একটা ডাটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো যে ইনার ডায়ামিটার, সরি এটা আউটে চলে গিয়েছে, ইনার ডায়ামিটার অফ দা তোমার স্প্রিং যেটা আর কি, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে শুরু করে এতটুক দিয়ে দেওয়া হয়েছে, সেটা কত, এই 5 ইঞ্চি, ঠিক আছে? সো 5 ইঞ্চি হলো এটা আমরা যেটা বুঝে ফেললাম,
ঠিক আছে। সো এটা যদি আমার জানা হয়ে থাকে আমি তো আর বার বের করতেই পারবো এই ছবিতে এখন, তাই না? কারণ আমার এটা জানা আছে, আবার এটাও জানা আছে। এটা কত? এটা হচ্ছে তোমার এই যে 1/2 ইঞ্চি। ঠিক আছে। সো এটার থেকে আমরা যেটা করতে পারি, আমাদের নেসেসারি কি? আমাদের নেসেসারি হলো তোমার আর বারটা বাইর করতে হবে। আর বার হবে কত? এইটার অর্ধেক, এটার অর্ধেক প্লাস দুই সাইডে আধা আধা গেলে মানে এটার আধা আধা গেলে ইভেনচুয়ালি কি হয়? এই দেখো আবার যদি আঁকি, এই এবং এই, এটা ছিল তোমার 5 ইঞ্চি। সো আমি যদি এখন চাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত বাইর করতে, তাহলে আধা গেলে কত হয় দেখো, এটা হলো তোমার এটার অর্ধেক। ঠিক আছে, প্লাস এখানে আসতে হবে এটার অর্ধেক। সো এটার অর্ধেক হলো এটার অর্ধেক। ঠিক আছে। সো ইভেনচুয়ালি তোমার 2.5 মানে এটার অর্ধেক, আর এই হাফ ইঞ্চির অর্ধেক যখন যোগ করবে তোমার আর বারের ভ্যালু পাওয়া গেল 2.75। সো তুমি যদি বলো যে অঙ্ক হিসাবে এখানে কি বোঝার আছে, এখানে কিছুই আমার এই পর্যন্ত বোঝানোর পাই নাই। এটা জাস্ট একটা জিওমেট্রি থেকে একটা রেডিয়াস বাইর করা, সেটা ডেফিনেটলি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কে পড়ানোর জিনিস না। এনিওয়ে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে 10টা অ্যাক্টিভ কয়েল। স্প্রিং কনস্ট্যান্ট কে কত হবে? ঠিক আছে। সো তোমার অ্যাক্টিভ কয়েল যেহেতু দেওয়া আছে, তুমি জেনে গেলা ক্যাপিটাল এন এর ভ্যালু কত। ঠিক আছে। সো ক্যাপিটাল এটা এটা আমরা ক্যাপিটাল এন লিখেছিলাম ফর্মুলায়। সো দিস ইজ ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু 10। তাহলে আমাদের ইকুয়েশন জানা আছে, স্প্রিং কনস্ট্যান্টের ইকুয়েশন জানা আছে, আমরা দেখে এসেছি গতকালই। স্প্রিং কনস্ট্যান্ট লোড রিকোয়ার্ড ফর ইউনিট ডিফরমেশন। সো এই লোডের ইকুয়েশনকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করে দিয়েছিলাম, মানে লোডকে আসলে ডেল্টা দিয়ে ভাগ করছিলাম, ডেল্টার ইকুয়েশন আমাদের জানা ছিল, তখন পাওয়া গিয়েছিল এটা। ঠিক আছে। সো এখানের মধ্যে সবগুলা ভ্যালু বসিয়ে দিলেই এখন পাওয়া যাবে। জি এর ভ্যালু দেওয়া আছে এটা, সো জি এর ভ্যালু তুমি বসাও। ঠিক আছে। সো জি এর ভ্যালু বসাও। আর কি আছে? ডি টু দি পাওয়ার 4। সো ডি হলো এটা, ডি টু দি পাওয়ার 4 বসাও। তারপরে কি আছে? 64 তো 64ই। তারপরে হচ্ছে স্মল আর বার কিউব বসাও, এই যে আর বার কিউব এন্ড ক্যাপিটাল এন বসাও, ক্যাপিটাল এন, তাহলে এই। ঠিক আছে। সো স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে এইটা। ঠিক আছে। আর লোড কত লাগবে এটার জন্য সেটা যদি বাইর করতে চাই, সো এটা এটা এখানে বললে ভালো হইতো আর কি, যে স্প্রিং কনস্ট্যান্ট কত এবং এবং তোমার 1.75 ইঞ্চি ডিফরমেশনের জন্য কত লোড লাগবে। সো স্প্রিং কনস্ট্যান্ট যেহেতু আমার জানা আছে, সেটা মিন করে কি, ইউনিট ডিফরমেশনের জন্য আমার 56.34 পাউন্ড লোড লাগে, তাহলে তোমার 1.75 ইঞ্চি ডিফরমেশনের জন্য কত লাগবে তুমি 1.75 দিয়ে গুণ দিয়ে দাও। 1 ইঞ্চি ডিফরমেশনের জন্য যদি 56.3 লোড লাগে, তাহলে আমরা বলি কি, আমাদের ম্যাটেরিয়াল লিনিয়ার ইলাস্টিক। সো লিনিয়ার ইলাস্টিক যেহেতু, আমার স্প্রিং সবসময় লোড ডিফরমেশন এরকম স্ট্রেট লাইনের মধ্যে থাকার কথা আর কি। এটা যদি তুমি বলো এইদিকে এফ, আর হরাইজন্টালি যদি বলো যে ডিফরমেশন ডেল্টা, সেই ক্ষেত্রে আমার স্প্রিং এর লিনিয়ার ইলাস্টিক বিহেভিয়ার হতে হলে এটা হতে হবে। ঠিক আছে। সো স্টিফনেস ভ্যালু জানা থাকলে, স্টিফনেস কি, ইউনিট ডিফরমেশনের জন্য যেই লোড সেটা হলো স্টিফনেস। তাহলে তাহলে যে কোনো সময় তুমি এটা বের করতে পারো আর কি, কে দিয়ে বাইর করলে, যেহেতু লিনিয়ার, কে দিয়ে ডিফ্লেকশন ভ্যালুকে গুণ করলেই তোমার লোড ভ্যালুটা পাওয়া যায়। আচ্ছা, এই এতটুকুই যেহেতু আমি বলে ফেললাম, আবার এরকম একটা গ্রাফও এঁকে ফেললাম, এই গ্রাফটার আমি আর একটা অন্য ইউজও দেখাতে পারি, যেটা তোমাদের সেশনালে আগামী টার্মে গিয়ে দেখবা। ঠিক আছে। সো আমরা যদি আঁকি, মনে করো এটা আমার হরাইজন্টাল অ্যাক্সিস, এটা আমার ভার্টিক্যাল অ্যাক্সিস। তারপরে মনে করো তোমার কতগুলা ডাটা আছে। তোমার এইদিকে কি হরাইজন্টাল অ্যাক্সিসে আমি কি এঁকেছি, তোমার ডিফ্লেকশন, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আঁকছি তোমার কি লোড, আর এরকম একটা গ্রাফ আঁকছিলাম। এখন এই গ্রাফটা আসলে তুমি টেস্ট থেকেও পেতে পারো। ঠিক আছে। টেস্ট থেকে পাইতে পারো মানে হলো যে, আমি বলি, মনে করো তুমি টেস্ট করছো, কতগুলা পয়েন্ট পাইছো। ঠিক আছে। পয়েন্ট পাইছো যে প্রতিটা লোডের জন্য তুমি ডিফ্লেকশন ভ্যালু পাইছো। ঠিক আছে। তো এরকম হয়তো তুমি কতগুলা পয়েন্ট প্লট করছো। আমি যদি লিখি, সে এইদিকে হলো তোমার লোড আঁকছো, আর এইদিকে তুমি
স্প্রিং এর ডিফ্লেকশন আছে এরকমও যদি দেওয়া থাকে, এটা আগামী টার্মে ডেফিনেটলি তোমরা ল্যাবে পাবা, যেহেতু হাতে একটু সময় আছে বলেই ফেলি। আমরা কি করি যে টেস্ট করার পরে এটাকে গ্রাফ পেপারের উপরে ড্র করি। ডেফিনেটলি গ্রাফ পেপারে ড্র করার সময় আমাদেরকে স্কেল সিলেক্ট করতে হয়, হরাইজন্টালি কত ঘর সমান 1 ইউনিট ধরবা, ভার্টিক্যালি কত ঘর সমান 1 ইউনিট ধরবা, সেটা তোমার কনভেনিয়েন্স অনুযায়ী তুমি সিলেক্ট করো। সো গ্রাফের উপরে ফার্স্ট আসবে কি, ফার্স্ট আসবে তোমার এই পয়েন্ট গুলা, তাই না? লাইন তো আগে নেই, তোমার ডেটা পয়েন্ট হলো এগুলা। সো এই একটা ডেটা পয়েন্ট, এই একটা ডেটা পয়েন্ট, এই একটা ডেটা পয়েন্ট, এগুলা ডেটা পয়েন্ট। সো তুমি টেস্ট থেকে যে ডেটাগুলা পাইছো এগুলাকে তুমি একটা গ্রাফের উপরে ফেলবা। ফেলার পরে কি করতে হবে, ফেলার পরে যেটা করতে হবে, তোমার একটা বেস্ট ফিট কার্ভ আঁকতে হবে। বেস্ট ফিট কার্ভ মনে করো সেটা হলো এইটা। বেস্ট ফিট কি মিন করে, তুমি যে লাইনটা আঁকবা, তুমি যে লাইনটা আঁকবা সেটা যেন তোমার এই ডেটা পয়েন্ট গুলা থেকে এমন ভাবে ডিস্টেন্সে থাকে যাতে তোমার সামেশন অফ ডিস্টেন্সেস, এই একটা ডিস্টেন্স মনে করো হাতের বাম দিকে, এই একটা ডিস্টেন্স বাম দিকে, এই একটা ডিস্টেন্স বাম দিকে, এই একটা ডিস্টেন্স বাম দিকে, এই গ্রাফের এই ডিস্টেন্স গুলোর সামেশন যেন তোমার এই ডিস্টেন্স গুলোর সামেশনের সমান হয়। ঠিক আছে, এইটা 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 এইটা। ঠিক আছে, সো খুব নন টেকনিক্যাল ভাবে সহজে বোঝানোর পথ হলো এটা। বেস্ট ফিট কার্ভ তুমি আই এস্টিমেশনে এমন ভাবে আঁকবা যাতে তোমার বাম দিকে যে ডিস্টেন্স গুলার সামেশন, ডান দিকে ডিস্টেন্স গুলার সামেশন আই এস্টিমেশনে মিলে যায়। সো এইভাবে যদি তুমি বেস্ট ফিট কার্ভ এঁকে ফেলো, তোমাকে যদি কেউ এরকম একটা ডেটাও দেয়, যে একটা টেবুলার ফর্মের ডেটা দিয়ে দিল, মনে করো আমি যে 4টা প্রবলেম দেখাচ্ছি তার বাইরে যে টেবুলার ফর্মের ডেটা দেওয়া হলো, যে তুমি ল্যাবরেটরিতে একটা স্প্রিং টেস্ট করেছো মেশিনে বসায়, ইউনিভার্সাল টেস্টিং মেশিন অর হোয়াট এভার মেশিন যেটাই হোক। ইউনিভার্সাল টেস্টিং মেশিন বলতে আসলে টেনশন, কম্প্রেশন, শিয়ার সব টেস্ট করা যায় যেগুলা, সেগুলাকে আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিন বলি আর কি। যেটা তোমরা আগামী টার্মে ল্যাবে, হোপফুলি আগামী টার্মে তোমরা ল্যাবে আসতে পারবা। আর যদি না আসতে পারো, এগুলি সবই ভিডিও করা আছে টেস্ট গুলা। সেই ক্ষেত্রে এখন যেরকম আমি বোর্ডে না লিখে রুমে গিয়ে ডিসপ্লেতে না দেখিয়ে আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি, সেই ক্ষেত্রে ওই ভিডিও গুলো তোমাদেরকে স্ক্রিনে দেখানো হবে। যাই হোক, সেটা সামনে যা আসে তাই ঘটবে, আমরা বর্তমানে কনসেন্ট্রেট করি। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এরকম ডেটাও দেওয়া হয় যে কতগুলা লোড আর ডিফ্লেকশন ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি যেটা করতে পারবা, এই কার্ভটা এঁকে ফেলতে পারবা, বেস্ট ফিট কার্ভ আঁকার পরে ওয়ান্স ইউ ড্র ইট, তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে এই কার্ভের স্লোপটা কত তুমি বের করতে পারবা। ঠিক আছে, কখনো কখনো যেটা করবা না, দুইটা পয়েন্টের থেকে ডেল ওয়াই বাই ডেল এক্স করে বের করবা না। কারণ তুমি দেখো, কেউ যদি এখানে এই দুইটা পয়েন্ট থেকে ডেল ওয়াই বাই ডেল এক্স করে, তাইলে কি হবে, সেটা টোটালি রং হবে। ঠিক আছে, সো সো এইটার থেকে যদি কেউ কে বাইর করে, ইট ইজ রং। কে বাইর করতে হবে, আমি যেভাবে দেখালাম যে গ্রাফ একে, এই গ্রাফ থেকে এইটা হবে তোমার কে। ঠিক আছে, দিস ইজ স্প্রিং এর কে, যেটা আর কি ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড লাগে। ওয়ারাস কেউ যদি এই দুইটা পয়েন্ট, ডেটা পয়েন্ট দুইটার থেকে ডেল ওয়াই বাই ডেল এক্স করে, ডেফিনেটলি ইট ইজ এ রং ভ্যালু। কাজে এগুলি মাথায় রাখতে হবে যে কখনো ডাইরেক্টলি ডেটা পয়েন্ট ইউজ করে কোনো ভ্যালু বের করতে হয় না। গ্রাফ যেখানে আঁকতে হয়, গ্রাফ একে অ্যাকচুয়াল গ্রাফটা থেকে এগুলা বের করতে হয়। ঠিক আছে, সো আমাদের যদি ফর এনি রিজন পরীক্ষায় আমরা এরকম ডেটাও পাই, উই শুড বি এবল টু ডিল উইথ দিস। আমরা কে ভ্যালু এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে বরং ফেরত যাই এবার। সো আমাদের 3টা প্রবলেম দেখা হয়ে গেছে, ফোর্থ প্রবলেমে আসি। ফোর্থ প্রবলেমে কি আছে দেখো, এগুলি সবই সিমিলার প্রবলেম, তাও আমরা দেখি কি আছে। একটা হেলিক্যাল স্প্রিং মেড অফ এত ডায়ামিটার স্টিল ওয়্যার, তার মানে তোমার এটা সেই আগের মতো স্মল ডি হলো তোমার 0.25 ইঞ্চ, এবং আউটসাইড ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি। তার মানে কি, আউটসাইড ডায়ামিটার হলো এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তাইলে আমার 2r বারটা ছিল কত, 2r বার ছিল এইখান থেকে এই পর্যন্ত। তাহলে 2r বার আমি কিভাবে পাবো, এই 2 ইঞ্চির থেকে 0.25 বিয়োগ করে দিলেই পাবো, তাই না? খেয়াল করে দেখো, যে আধা 0.25 আধা 0.25, তার মানে 2 ইঞ্চির থেকে 0.25 বিয়োগ করলে হবে। সো আর বার হলো তোমার 2 মাইনাস 0.25 ইজ ইকুয়াল টু 1.75। আর তোমার স্মল ডি তো আমরা পেয়ে গেছি 0.25, তাহলে
আমরা স্প্রিং এর কনস্ট্যান্ট বের করে ফেলতে পারবো এখান থেকে এম এর ভ্যালু স্প্রিং ইন্ডেক্স সরি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট হলো কে স্প্রিং এর ইন্ডেক্স আমরা বের করে ফেলতে পারবো 2r/d যে ডেটা দেওয়া আছে সেখান থেকে আমরা 7 পেয়ে গেলাম এনিওয়ে আমরা বরং আগে প্রশ্ন দেখি প্রশ্ন না দেখে আমরা সলিউশনে চলে যাচ্ছি আর কি তাহলে দেখো এই ডেটার থেকে আমরা বুঝতে পারছি যে যে ডেটাগুলো দেওয়া আছে এখান থেকে আমি মিন রেডিয়াস বা মিন ডায়ামিটার বের করতে পারবো আসলে ঠিক আছে ওয়্যার একটা দেওয়া আছে এবং আমি আউটসাইড ডায়ামিটার থেকে স্প্রিং এরটা বের করে নিয়ে আসতে পারবো এখন বলেছি কি দেখো ইন অপারেশন the compression force applied to this spring varies from এত টু এত তার মানে আমার এই স্প্রিং যেটা আছে এরকম এই স্প্রিং এর মধ্যে যে লোডটা ভ্যারি করে সেটা বলেছে যে এইটা যদি আমি বলি লোড এইটা যদি আমি বলি লোড এফ অ্যান্ড এফ এইটা কখনোই 20 এর নিচে যাবে না ঠিক আছে varies from 20 minimum to 70 maximum তার মানে এই 20 থাকবেই ওকে আর এইটার ভ্যালু কখনোই 70 এক্সিড করবে না তোমার এন দেওয়া আছে অ্যাক্টিভ কয়েলের সংখ্যা দেওয়া আছে 8 ঠিক আছে তাহলে ভ্যালু অফ লিফট কত সেটা জানতে চেয়েছে ঠিক আছে আর টাউম্যাক্স কত সেটা জানতে চেয়েছে ভ্যালু অফ লিফট মানে কি সোজা কথা হলো যে এই সময় এই যে 20 আর 70 এর মাঝে যখন আমার লোড মুভ করবে তখন লিফট ভ্যালু কত হবে আর কি এই 20 এর থেকে যখন 70 এ আসবে বা 70 থেকে যখন 20 এ আসবে ভ্যালুটা তখন এই ডেল্টার ভ্যালুটা কত হবে ঠিক আছে সেটা জানতে চাওয়া হয়েছে সো এটা যদি আমরা প্রশ্নটা টাউম্যাক্স এবং ভ্যালু অফ লিফট জানতে চেয়েছে কাজেই প্রশ্নটা আমরা দেখে বুঝতে পারার কথা আমাদের কি করতে হবে সো আমাদের এইটা এবং এটার থেকে আমরা বের করে ফেললাম এই আর বারের ভ্যালুটা বা 2r বারের ভ্যালুটা এখান থেকে স্প্রিং এর ইন্ডেক্স যেটা সেটা পাওয়া গেল 7 ওয়ান্স স্প্রিং ইন্ডেক্স 7 পাওয়া গেল এটাতে চলে যাও চলে গিয়ে এই ভ্যালুটা নিয়ে আসবা ঠিক আছে তো এটা তোমার এই যে এখানেই আসলে হিট করে এটা জুম করে দেখলে পাওয়া যাবে আর কি ঠিক আছে সো আমরা একটু জুম করি যে 7 এটা কোথায় যায় সো 7 দিকে যদি আমরা দেখি আসলে 7 সে ওই জায়গাতেই চলে আসে আর কি ঠিক আছে সো ইটস সামওয়্যার হিয়ার তো এটা 1.2 বা তুমি যখন নিজের প্রবলেম সলভ করবা সেটা যেটাতে পাও সেটাতে ভ্যালুটা নিবা সো আমরা নিয়ে আসলাম যে আমার স্প্রিং এর কনস্ট্যান্ট ভ্যালুটা হলো কত স্প্রিং এর কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা নিয়ে আসলাম এখানে 1.2 ঠিক আছে সো আমাদের টাউম্যাক্স এর যে ফর্মুলাটা জানা আছে সেখানে আমরা প্রথমে চলে যাই লিফটে পরে আসি ঠিক আছে এটা আমরা একটু পরে দেখি তাহলে আমাদের টাউম্যাক্স এর যে ফর্মুলাটা আছে সেটা ছিল এইটা এর মধ্যে কে এর ভ্যালু আমরা এটা থেকে নিয়ে আসলাম কে এর ভ্যালু হচ্ছে 1.2 ঠিক আছে 16 তো 16ই তোমার এই যে স্মল ডিও জানা আছে 0.25 সো এটাও আমার জানা আছে পাই কিছু আসে যায় না স্মল আরও আমরা বের করছি তাই না এটার অর্ধেক হবে আর কি সো স্মল আরও জানা আছে এখন দেখো টাউম্যাক্স কখন হবে খেয়াল করো যে ম্যাক্সিমাম লোড যেটা সেটার জন্যই তো ম্যাক্সিমাম স্ট্রেস হবে কাজে আমার এই 20 কথা এখন টাউম্যাক্স বের করার সময় চিন্তা করার দরকার নেই ওটা দিয়ে মিনিমাম স্ট্রেসটা পাওয়া যাবে সো ম্যাক্সিমাম যে লোড এটাকে রেজিস্ট করতে হবে সেটা হচ্ছে 70 কাজে এই 70টা আমরা এই টাউম্যাক্স এর জন্য ইউজ করব সেটা বসায় দাও তাইলে তুমি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে এই স্প্রিং এ সেটা পেয়ে গেলা আচ্ছা আরেকটা হলো কি ভ্যালু অফ লিফট মানে কি আমার 20 এর নিচে তো যায় না আর 70 এর উপরেও যায় না তার মানে 20 থেকে যখন 70 এ যাব তখন স্প্রিং এর আইদার কম্প্রেশন বা টেনশন যেটা হয় আর কি কম্প্রেশনে যেহেতু দেওয়া আছে কম্প্রেশনে যখন দেওয়া আছে ভ্যালু অফ লিফট তুমি বলতে পারো ঠিক আছে 70 কম্প্রেশন থেকে যখন আমি 20 কম্প্রেশনে আসবো তখন এটা কতটুকু উঁচু হয়েছে ঠিক আছে দ্যাট ইজ দ্য কোশ্চেন এখানে তাহলে এখানে লোডের ভ্যালু যে আমি ইউজ করব ডেল্টা ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা ইউজ করব লোডের ভ্যালুটা কত হবে বুঝতেই পারতেছো যে 70 মাইনাস 20 ঠিক আছে এই লোডের ভ্যালুটা হবে 50 এখানে সো ডোন্ট গেট কনফিউজ যে এখানে 70 ইউজ করা হইতেছে আর এখানে 50 ইউজ করা হইতেছে কেন প্রশ্নের দিকে একটু ভালোভাবে তাকাতে হবে তাইলে তুমি ধরে ফেলতে পারবা যে স্প্রিং এর মধ্যে যে লোড আছে সেটা ভ্যারিজ ফ্রম এত টু এত ঠিক আছে
সেটা ভ্যারিজ ফ্রম এত টু এত, ভ্যালু অফ লিফট কত, কাজেই ভ্যারিজ ফ্রম এত টু এত যেহেতু ভ্যালু অফ লিফট হবে কার জন্য, 70 মাইনাস 20, এই 50-এর জন্য ভ্যালু অফ লিফট হবে আর কি। ঠিক আছে, সো আমরা যেটা বুঝলাম উইথ আদার থিংস নোন, 64-র ভ্যালু আমরা জানি, এফ এর ভ্যালু পাইলাম তাহলে এখন 50, এখান থেকে বুঝলাম যে এফ এর ভ্যালু নিতে হবে 50, আর জানা আছে এন দেওয়া আছে, জি তো দেওয়াই আছে, এই যে জি দেওয়া আছে, এবং ডি এর ভ্যালু আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। সো এটা বসিয়ে দিলে ভ্যালু অফ লিফটও পাওয়া যায়। তো এখান থেকে আমরা তাহলে এই প্রবলেমের সলিউশন করতে পারলাম। সো এই ক্লাসটা এই পর্যন্তই আর কি, এখানে আর কোনো নতুন করে কিছু বলার নেই স্প্রিং এ। আমি একটা গ্রাফ আঁকলাম, সেই গ্রাফ থেকেও দেখালাম যে কিভাবে তোমরা স্প্রিং এর স্টিফনেসটা বের করতে পারো। ক্লাস নোটে যেটা বলেছিলাম যে দুইটা জিনিস লক্ষ্য রাখার আছে তোমাদের, সেটা হলো যে দুইবার কে ইউজ করা হয়েছে। ঠিক আছে, যে একবার স্ট্রেসের ইকুয়েশনে কে আছে, ঠিক আছে, সেই কেটা হচ্ছে এই কেটা d/4r + 1। সো এই কেটা ছিল কি বড় কে, ঠিক আছে, এই কেটা ছিল দেখো এই যে বড় হাতের কে যেটা। আর আরেকবার কে ইউজ করা হয়েছে স্টিফনেস যখন আমরা বলি, সেই কেটা ইউজ করা হয়েছে ছোট কে। ঠিক আছে, সো তুমি ছোটকে বড়কে দেখে বুঝো বা মনে রেখো আর কি, যে আসলে দুইটা এখানে কে আছে, একটা স্ট্রেস কনসেন্ট্রেশন বলে বড় কে বলা আছে, সেটা হচ্ছে যেটা জিওমেট্রিক প্রপার্টি থেকে পুরাপুরি, আর এটাতে হচ্ছে স্টিফনেস যেটা, সেটা ম্যাটেরিয়াল এবং জিওমেট্রি দুইটাই আছে তোমার। এই যে ম্যাটেরিয়াল বলতে জি ভ্যালু শিয়ার মডুলাস, আর জিওমেট্রি বলতে ডি আর বার এবং নাম্বার অফ টার্ন অ্যাক্টিভ কয়েল। ঠিক আছে, সো এটা একটু মনে রাখার বিষয় আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট খুব একটা বেশি কিছু আর স্প্রিং এর নাই। এই দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশন মনে রাখবা, এই একটা ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন। ঠিক আছে, সো এই দুইটা ইকুয়েশন মনে রাখলে সাবসিকুয়েন্টলি বাকিগুলা সবই পারা যায়। এবং জাস্ট ডেটাটা বসানোর সময় মনে রাখতে হবে যে তোমার কিভাবে কয়েলের ব্যাপারটা দেওয়া আছে, এটা কি ভিতরের ডায়ামিটার দেওয়া আছে না বাইরের ডায়ামিটার দেওয়া আছে না মিন ডায়ামিটার দেওয়া আছে, এটা একটু দেখে নিলে এখানে আর কোনো সমস্যা থাকার কথা না।